এই যে প্রথম স্লাইডে যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট হচ্ছে জাস্ট তোমাদের সিলেবাস, আর কিছু না বুঝছো। প্রথম দেখো নন ডিসজাংশন, agametoploidy, endoploidy and endoreduplication, polytene, abnormal spindle formation, cytomixis, elimination of a chromosome or a set of chromosomes. এখন আমরা আজকের ক্লাসে যে প্রথম তিনটা পড়বো আর কি। এখন পরের গুলো যখন আমি পড়াবো তখন ডিসকাস করলে চলবে, খালি একটা ডিসকাস না করলে। আচ্ছা, তারপর দেখো, দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তা প্রথমে আমরা দেখো পড়বো হচ্ছে নন ডিসজাংশন কি। তোমরা কি আগে ডিসজাংশন নাম শুনছো কখনো সেল সাইকেলে? মনে পড়ছে ডিসজাংশনের সময়? মনে পড়তেছে না? না। আচ্ছা, ডিসজাংশন হচ্ছে তোমার নরমাল একটা ফিনোমেনন। তোমার যখন মাইটোসিসের সময় বা মায়োসিসের সময় যখন ক্রোমোজোম বা ক্রোমাটিড বিভক্ত হয় সমানভাবে দুই বলে অ্যানাফেজের সময়, বুঝছো? এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিড এই যে বিভক্ত হয় অ্যানাফেজের সময়, এটা মায়োসিসে হতে পারে, মাইটোসিসেও। এই বিভক্ত হওয়া বা এই সেপারেট হওয়া কে বলা হয় ডিসজাংশন, মানে আলাদা হয়ে যাওয়া। তাহলে disjunction of a chromosome at anaphase is the normal phenomenon. Here chromosomes or chromatid are segregated correctly. তাহলে নন ডিসজাংশন কি? নন ডিসজাংশন হচ্ছে ঠিক তার উল্টোটা, মানে ঠিক মতো সেপারেট হবে না, ঠিক মতো সেগ্রিগেট হবে না। তাহলে এখানে কি বলা যাচ্ছে দেখো, the non disjunction is the failure of homologous chromosomes to disjoin correctly during meiosis, মানে মায়োসিসের সময় তারা এই আলাদা হওয়াটা ঠিকভাবে হবে। This results in the production of gametes containing a greater or lesser chromosomal amount than normal ones. এই কারণে কি হবে জানো, যে গ্যামিট তৈরি হবে, যে গ্যামিটে দেখা যাবে যে ক্রোমোজোম সংখ্যা নরমালের থেকে হয় একটা বা দুইটা বেশি আছে বা কম আছে, মানে কম বা বেশি থাকবে, নরমালের মতো হবে না। নন ডিসজাংশন ক্যান অলসো অকার ডিউরিং মাইটোসিস, মানে মাইটোসিসের সময়ও কিন্তু এই নন ডিসজাংশন হতে পারে। আচ্ছা, আমি দেখি আবার ওয়েট নিতে পারি, অনেকেই আছে। গানটা একটু ওদিকে দিলে ভালো হলে ভালো হতো। গানটা একটু ওদিকে দিলে ভালো হলে ভালো হতো। আমি ক্লাস করতেছি তো। এখন দেখো নন ডিসজাংশন ইন মায়োসিস, মায়োসিসের নন ডিসজাংশনটা কিভাবে হয়। এখন মায়োসিসের কিন্তু দুইটা পার্ট আছে, আমরা সবাই জানি, মায়োসিস 1 আর মায়োসিস 2। ঠিক আছে, তোমরা তো সবাই জানো, এটা জানো না? এখন মায়োসিস 1 এ কি হয় জানো, ক্রোমোজোমের, তোমরা দেখতে পাচ্ছ তো সবাই নাকি? হ্যালো, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখতে না পারলে আমাকে মানে বলবা। এখন এই তোমার এখানে যে মায়োসিস 1 এর ক্ষেত্রে দেখো, নন ডিসজাংশন ইন মায়োসিস 1, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ আশা করি। ওই যে নন ডিসজাংশন ইন মায়োসিস 1 এর ক্ষেত্রে দেখো দুইটা ক্রোমোজোম প্রথমটা ঠিকমতো সেপারেট হচ্ছে, আর নিচের যে পেয়ারটা ওই দুইটা ক্রোমোজোম একসঙ্গে এক পোলের দিকে চলে যাচ্ছে। এই কারণে মায়োসিস 1 এর পরে যে দুইটা ডটার সেল তৈরি হয়েছে, একটাতে দেখো 3 জোড়া ক্রোমোজোম আর একটাতে মাত্র এক জোড়া ক্রোমোজোম। এই কারণে তোমার এই যে 4টা গ্যামেট তৈরি হলো নিচে মায়োসিস 2 এর পরে, সেই 4টা গ্যামেটে দুইটা গ্যামেটে হচ্ছে তোমার n+1 আর দুইটা গ্যামেটে n-1, মানে ওই দুইটা গ্যামেটে 3টা করে ক্রোমোজোম আর দুইটা গ্যামেটে একটা করে ক্রোমোজোম। তাহলে এই নন ডিসজাংশন যদি মায়োসিস 1 এ হয়, তাই মায়োসিস 1 এ হলে এই কনসিকোয়েন্স থেকে আমরা দুই ধরনের গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে n-1 গ্যামেট আর একটা হচ্ছে n+1 গ্যামেট। এখানে 50% গ্যামেট হচ্ছে n-1 আর 50% গ্যামেট হচ্ছে n+1। ঠিক আছে, এখন দেখো নন ডিসজাংশন ইন মায়োসিস 2। তাহলে এখন মায়োসিস 2 এর ক্ষেত্রে তুমি উপরের ছবিটা দেখো, প্রথম যে মায়োসিস 1, মায়োসিস 1টা কিন্তু খুব সুন্দর মতো দেখো, দুই জায়গায় মানে দুইটা পেয়ার ক্রোমোজোম ছিল, পরে প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে ক্রোমোজোম
ডটার সেলে ভালোভাবে সেগ্রিগেট হয়েছে, রেগুলার মডেলে সেগ্রিগেট হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন মায়োসিস 2 হবে, প্রথম যে সেল, ওই সেল থেকে দেখো দুইটা ওই একটা ক্রোমোজোম কিন্তু ঠিকমতো ক্রোমাটিডটা ডিভিশন হলো না, ক্রোমাটিডটা সেপারেট হলো না, ওই দুইটা ক্রোমাটিড এক কোলে দিকে চলে গেছে। তা এই কারণে এখান থেকে ওই দুইটা যে গ্যামিট তৈরি হলো, একটা গ্যামিট হচ্ছে n+1 আর একটা গ্যামিট হচ্ছে n-1। আর এই ডান পাশের যে সেল থেকে যে দুইটা গ্যামিট তৈরি হলো, সেই দুইটা কিন্তু নরমাল n সংখ্যক গ্যামিট তৈরি হবে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তা এখন তাহলে এখান থেকে এই কনসিকুয়েন্স থেকে আমরা কয় ধরনের গ্যামিট পেলাম? 3 ধরনের। n মানে নরমাল গ্যামিট পেলাম হচ্ছে 50%, n+1 পেলাম 25% আর n-1 পেলাম 25%। এখন এই নিচে যে ছবি আরেকটা দেখো দেওয়া আছে, এই ছবিটা দুইটা দুইটা ছবি কেন আঁকা দেওয়া হতে পারে তোমাদের, তা আমি একটা আঁকাই দেখাইছি আর কি। এখানে তোমার যদি সহজ কথা বলা, যদি ফিউশন হয় গ্যামেটের, মেল গ্যামেটের ফিমেল গ্যামেট যে ফিউশন হয়, তাই এখানে যদি একটা n-1 হবে, সেটা হবে 2n-1, তাই না? এটা তো বুঝতে পারছো, 2n-1। তাহলে 2n- হলে সেটা 2n-1 হলে সেটা হচ্ছে মনোজমিক। আবার যখন n+1 গ্যামিটের সাথে একটা নরমাল n সংখ্যক যে গ্যামিট, ওইটার যেটা ফিউশন হবে, সেক্ষেত্রে তোমার জাইগোটটা হবে 2n+1। তাহলে এটাকে হচ্ছে বলা হয় ট্রাইজোমিক। তাহলে এই দুই ধরনের কিন্তু তোমার হতে পারে, আরো ডাবল মনোজমিক, নালিজমিক এগুলোও হতে পারে, কিন্তু বেশি যেটা হয় সেটা হচ্ছে এই দুইটা। তা এই ডান পাশের ছবিতে কিন্তু এখানে শুধুমাত্র n+1 এবং নরমাল n গ্যামিটের ফিউশনে জাইগোট 2n+1 দেখানো হয়েছে। তোমরা যদি পরীক্ষায় আঁকাও তাহলে n-1 ও তো আঁকাইতে পারবা, ওই তিনটা ক্রোমোজোমের জায়গায় ওখানে একটা ক্রোমোজোম দিলে হয়ে গেল, তাই তো? এই যে বোথ কন্ডিশন, হ্যাঁ, ট্রাইজোমিক বা মনোজোমিক, এগুলা কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে হয়তো অতটা ফ্যাটাল হয় না, বা তোমার গাছ সঙ্গে সঙ্গে মারা যায় না, কিন্তু ইনফার্টাইল হয়ে যায়। কিন্তু এনিমেলের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ফেটাল হয়, তখন ওই অর্গানিজমটা নাও বাঁচতে পারে, নন ভায়াবল হতে পারে। এখন দেখো নন ডিসজাংশন ইন মায়োসিসের, এইবার এতক্ষণ আমরা পড়লাম যে ক্রোমোজোম বা ক্রোমাটিড ঠিক মতো বিভাজিত হবে না, তারা সামহাও কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম যায়। এখন যেটা হবে সেটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে। প্রথম ছবিটা দেখো যে আমার এখানে 4টা ক্রোমোজোম আছে, এক জোড়া হচ্ছে কালো আর এক জোড়া হচ্ছে লাল রঙের। তা এখন ওই কালো যে জোড়া থেকে এই যে দুইটা মায়োসিস 1 এর মাধ্যমে যে দুইটা সেল তৈরি হলো, এই দুইটা সেলে তোমার দেখো কালোর প্রত্যেকটা কালো থেকে একটা একটা করে ক্রোমোজোম দুইটা সেলে সমানভাবে ভাগ হয়ে গেল। কিন্তু এই যে দুইটা লাল যে ক্রোমোজোম, রেড ক্রোমোজোম যে দুইটা, এই দুইটা একসঙ্গে জড়ো হয়ে একটা মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে, যেখানে এক পাশে থেকে গেল। আর এই বুঝিনি? ওয়েটিং আছে। এখন দেখো এই যে রেড যে ক্রোমোজোম হলো, এই রেড মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করলে কি হবে জানো? সেটা আর কখনোই সেগ্রিগেট করবে না। ডিভিশনের সময়, সাকসেসিভ ডিভিশনের সময় সেটা কিন্তু হারাই যাবে। তাহলে এখন পরবর্তীতে যখন মায়োসিস টুতে দেখো, ওই দেখো 25% তোমার n-1 গ্যামিট আর 75% হচ্ছে রেগুলার, হ্যাঁ, n সংখ্যক ক্রোমোজোম নিয়ে n সংখ্যক গ্যামিট। বুঝতে পারছো তো না? এই যে এখানে দেখো, এটা হচ্ছে যে মাইক্রোনিউক্লিয়াস ফর্ম।
অনেকগুলো প্ল্যান্ট কিন্তু একটা প্ল্যান্টের বিভিন্ন সেলে বিভিন্ন টিস্যুতে ক্রোমোজোম সংখ্যা আলাদা, বা পাশাপাশি সেলেও ক্রোমোজোম সংখ্যা আলাদা হতে পারে। একই অর্গানিজম কিন্তু একটা নির্দিষ্ট কোনো একটা অর্গানিজমে যে পাশের সেলগুলো যদি ক্রোমোজোম সংখ্যা এরকম আলাদা হয়, একটু হেরফের হয়, ডিফারেন্ট হয়, তাহলে সেটাকে বলা হয় ক্রোমোজোমাল কায়দা। তাহলে দেখো ডিফারেন্ট নাম্বার অফ ক্রোমোজোমস প্রেজেন্ট ইন ডিফারেন্ট সোমাটিক সেলস অফ অ্যান অর্গানিজম। তাহলে এখানে অফ অর্গানিজম লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এই অ্যান কথাটা লিখতেই হবে। তাই এখন এটা এরকম হচ্ছে সুগারটা, হ্যাঁ তোমার এই যে আখের কিন্তু এরকম হয়, আখের তোমার সোমাটিক সেলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু পার্থক্য থাকে, একই থাকে না, ক্রোমোজোমাল কায়দা দেখতে থাকে। এখন এই নন ডিসজাংশনটা +1 এর থেকে আরেকবার একটু বলা যাবে? এই যে এখানে জি স্যার, এই স্লাইডটা জি স্যার। আচ্ছা, অবশ্যই বলা যাবে না, কারণ তুমি দেখো এই যে রেড ক্রোমোজোম ওয়ান পেয়ার, তাই না? এই ওয়ান পেয়ারে কিন্তু 4টা ভাগ হয়ে প্রত্যেকটা সেলে 2টা করে ক্রোমাটিড যাওয়ার কথা, কিন্তু একটা জায়গায় একটা সেলে দেখা যাচ্ছে যে তোমার 3টা ক্রোমাটিড গেছে আর একটাতে একটা ক্রোমাটিড গেছে। কিভাবে গেছে বলতো? যখন এই স্পিন্ডলগুলো অ্যাটাচড হবে, যদি কোনো ক্রোমোজোমে তো 2টা ক্রোমাটিডে দুই দিক থেকে দুই পোল থেকে 2টা স্পিন্ডল অ্যাটাচড হওয়ার কথা, যদি কোনো এক পোল থেকে স্পিন্ডল অ্যাটাচড না হয়, তাহলে ওই টোটাল পুরো ক্রোমোজোম ধরেই তো একটা নির্দিষ্ট পোলে চলে যাবে, তখন তো ওই ক্রোমোজোমটা ভাগ হবে না। দুইটা আলাদা যে ক্রোমাটিড সেপারেট হবে, ওটা তো সেপারেট ওইভাবে হবে না, তখন দেখা যাবে যে ওই পুরো ক্রোমোজোমটা ধরেই কোনো একটা পোলের দিকে চলে গেছে, মানে ওটা ভাগ হলো না, কারণ দুই ক্রোমাটিডেই তো স্পিন্ডলটা অ্যাটাচড হয়নি। বুঝতে পারছো? এই কারণে দেখা যায় পুরো ক্রোমোজোমটাই এক পোলে চলে গেল, তাহলে ওই দুই ক্রোমাটিড চলে গেল আর একটা ক্রোমোজোম ঠিকভাবে সেপারেট হয়েছে, তাহলে ওই ক্রোমোজোম থেকে আসলে একটা ক্রোমাটিড, তাহলে টোটাল 3টা ক্রোমাটিড হলো। আবার এই যেটাতে তোমার মিস হয়ে গেল, সেখানে এই লাল ক্রোমোজোম থেকে মাত্র একটা ক্রোমোজোম। এইভাবে +1 and +1 এখন দেখো কজ এন্ড ফ্রিকোয়েন্সি, এটা খুব মানে একটা জানার বিষয়, আমাদের সবাই খুব মানে বোঝার একটা বিষয় বলা যায় যে মায়োসিস ইজ এ প্রসেস দ্যাট কনসিস্ট অফ নাম্বার অফ চেক পয়েন্টস। তোমরা এটা সেল ডিভিশনের সময় সেকেন্ড ইয়ারে পড়ছো কিনা আমি জানি না। তোমার এই যে সেল সাইকেল পড়ছো না তোমরা? জি স্যার পড়ছি। সেল সাইকেলে কি কি থাকে? গ্যাপ 1, এস মানে সিনথেসিস, গ্যাপ 2, তারপরে এম, এম মানে মাইটোটিক ফেজ, তাই না? মাইটোটিক সেল ডিভিশন ফেজ, এই 4টা ধাপ, তাই তো? তাই এই 4টা ধাপে আমি তোমাদের একটু গল্প করে নিই, এই গল্পটা না করলে বুঝবে না। তোমরা জানো যে গ্যাপ 1 এ কি হয়? তোমার এই সেল ডিভিশন হওয়ার পরে গ্যাপ 1 এও তাহলে বাড়াতে হবে, তাদের একটু ম্যাচিউর হতে হবে, তাই না? সবকিছু সংখ্যা আবার ঠিক করতে হবে, কারণ এই ডিভিশন হওয়ার পরে সাইটোকাইনেসিস হওয়ার পরে কি হয়, তাদের মধ্যে সবকিছু কি ইয়াং থাকে, কম থাকে সংখ্যা। ওই সেলটা কিন্তু পরবর্তীতে ওই চেক পয়েন্টটা পার হতে পারে না, আর G2 চেক পয়েন্ট না পার হতে পারলে তারা কিন্তু সেল ডিভিশনে অংশগ্রহণ করতে পারবে না। এইগুলার এই চেক পয়েন্টগুলোর কারণ হচ্ছে যাতে তোমার কোনো একটা সেল সুন্দর মতো মানে সবকিছু ঠিক রেখে সেল ডিভিশনে অংশ নেয়, কোনো সেল যেন ড্যামেজ না হয়, তাদের জন্য ডিএনএ ড্যামেজ না হয়, কারণ সেক্ষেত্রে তোমার বিভিন্ন ডিজিজ তৈরি হতে পারে। এই কারণে এর আরেকটা যে শেষ যে চেক পয়েন্ট, সেটা হচ্ছে বলা হয় এম চেক পয়েন্ট বা স্পিন্ডল ফাইবার চেক পয়েন্ট। এইটা হচ্ছে তোমার ঠিক মাইটোসিসের সময় হয়, মাইটোসিসের সময় বা মাইটোসিসের পরপরই এই জায়গায় তোমার দেখা হয় যে সকল ক্রোমোজোম গুলো স্পিন্ডল ফাইবার ঠিক মতো অ্যাটাচড হয়েছে কিনা, এবং
ক্রোমোজোমের সকল ক্রোমাটিডে এই স্পিন্ডল ফাইবারগুলো ঠিকমতো অ্যাটাচড হয়েছে কিনা এবং ঠিকমতো সেপারেট হচ্ছে কিনা। যদি ঠিকমতো সেপারেট না হয় এই জায়গায় স্টেজে আটকায় দেয়। আটকায় দিলে কি হবে, আরো সময় ধরে তারা ট্রাই করবে যে স্পিন্ডলগুলো অ্যাটাচড হওয়া সব জায়গায়। যদি স্পিন্ডলগুলো ঠিকভাবে অ্যাটাচড না হয় তাহলে ওই সেলটাকে ওখানেই তারা আটকে দিবে, ওটাকে আর ডিভিশন শেষ করতে দিবে না। তাহলে চেক পয়েন্টগুলো বুঝতে পারছো সবাই, না কোনো প্রশ্ন আছে? বুঝছি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, আর যদি একটু ক্লিয়ার কম থাকে তাহলে তোমরা আজকে নেটে সার্চ দিবা। এখন তো অনলাইনের যুগ, তোমরা সবকিছু সার্চ দিয়ে পেয়ে যাবা। এখন আমি এইটা পড়বো, পড়লে দেখবা কি পড়া যায় এখানে। Meiosis is a process that consists of a number of checkpoints that regulate cell division in all its phases to ensure that the cells will divide and give rise to a new one correctly without any error. মানে কোনো এরর যাতে না থাকে, এই জন্যই চেক পয়েন্টগুলো কাজ করে। In case an error occurs, these regulating points must correctly, তারা ওখানে আটকে দেয় এবং ওটা কারেক্ট করার বা ঠিক করার চেষ্টা করে। তাহলে ওয়ান অফ দিস চেক পয়েন্ট ইজ দ্য স্পিন্ডল ফাইবার চেক পয়েন্ট। এই স্পিন্ডল ফাইবার চেক পয়েন্ট বা এম চেক পয়েন্ট বলে, হুইচ ইজ রেসপন্সিবল অফ 3 প্রিন্সিপাল স্টেপস। এটা 3টা প্রিন্সিপাল স্টেপসের এটা দেখাশোনা করে। এক নাম্বার হচ্ছে দেখো ফরমেশন অফ দিস স্পিন্ডল ফাইবারস, স্পিন্ডল ফাইবার ফরমেশন হচ্ছে কিনা এটা তারা ঠিক নিয়ন্ত্রণ করে। দ্য অ্যাটাচমেন্ট অফ ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে দুইটা করে স্পিন্ডল অ্যাটাচড হচ্ছে কিনা, মানে দুইটা ক্রোমাটিডের সাথে দুইটা স্পিন্ডল, এটাও তারা দেখে। দ্য অ্যাডিকুয়েট সেগ্রিগেশন অফ দিস ক্রোমোজোমস, এই ক্রোমোজোমসগুলো ঠিকমতো সেগ্রিগেট হচ্ছে কিনা এটাও তারা দেখে। তাহলে আমরা বোঝাই যাচ্ছে যে নন ডিসজাংশন হবে কখন, যখন এই চেক পয়েন্টটা সামহাও কাজ করবে না ঠিকমতো। ঠিক আছে? তাহলে দেখো, when any checkpoint fails to realizing its correct function, it leads to non-disjunction. As a result, the incorrect segregation of the homologous chromosomes. এই জন্য তখন এই homologous chromosome ইনকারেক্ট সেগ্রিগেশন হবে। মানে এই স্পিন্ডল ফাইবার চেক পয়েন্টটা যখন ঠিকমতো কাজ করবে না, তারা এই মানে আইডেন্টিফাই করতে ব্যর্থ হবে, সেই ক্ষেত্রে এটা হবে। Despite the insufficient studies about the causes of non-disjunction, it is known to occur পঁয়তাল্লিশের কাছাকাছি। তখন দেখা যায় যে 2000-এর মধ্যে প্রায় 30 জন মা ডাউন সিনড্রোম আক্রান্ত সন্তান জন্ম দেয়। দেখা যায় যে তাই ডাউন সিনড্রোম যে হয় এখানেও কিন্তু এই যে ট্রাইজোমিক, তাই না, টুয়াইজেন প্লাস 1, তাহলে এটাও কিন্তু নন ডিসজাংশনের কারণ। তাহলে এই নন ডিসজাংশন হয় কি ওল্ডার সেলে বেশি হয়, কারণ ওল্ডার সেলে এই চেক পয়েন্টগুলো ঠিকভাবে কাজ করে না। বুঝতে পারছো? এটা হচ্ছে নন ডিসজাংশনের গল্প। আমাদের নন উপর নির্ভর করবে না প্লয়েডি লেভেল বাড়াটা, সেটাকে বলা হবে অ্যাগামিটোপ্লয়েডি, মানে ইনক্রিজ অফ প্লয়েডি লেভেল উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ গ্যামিটস, মানে মায়োসিসের ইনভলভমেন্ট ছাড়াই তারা প্লয়েডি লেভেল বাড়বে। এই উদাহরণ এখন দেখো এন্ডোপলিপ্লয়েডি অ্যান্ড এন্ডোরিডুপ্লিকেশন, 3 নম্বর পয়েন্ট যেটা আমি কি খুব দ্রুত স্যার ইন্টারমিডিয়েটে ছিল, হ্যাঁ সেটাই। যেহেতু আমরা মানে একটু ডিপলি জান, polyploidy is thought to play significant roles in physiology development through cellular, metabolic and genetic effects. মানে এদের কিন্তু সময় প্ল্যান্টের একটা এই স্লাইডের প্রত্যেকটা বিষয় আমরা আলাদা করে আবার occurs of endomorphic আমি এই যে গোল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার নরমাল, এটা হচ্ছে নরমাল। তাই এই নরমাল মাইটোটিক সেল সাইকেলে দেখো তোমাদের যেটা বললাম, এম মানে মাইটোটিক সেল ডিভিশন, ওই যে সেল ফেজ অ্যানাফেজ টেলোফেজ, তাই না? এবার জি1 মানে গ্যাপ অন, এই যে এখানে, তারপরে এস ফেজ সিনথেসিস, জি2 মনে করো যে একটা সেল, সেখান থেকে এই যে দুইটা সাবসিকুয়েন্ট সেলে ডিভাইড হচ্ছে, এখানে খুব নরমালি। তাহলে দুইটা ক্ষেত্রে টুয়াইজেন 2C টুয়াইজেন 2C দেখছো। এখন আমরা ডিসকাস করব এন্ডো
এখানে কি হচ্ছে, এখানে কিন্তু গ্যাপ দেখো, বড় একটা গ্যাপ, তারপরে সিনথেসিস মানে এটা অনুপস্থিত, এম ফেজ নাই। এখন এম ফেজ না থাকার কারণে এই G2 আর G1 মিলে একটা গ্যাপ হয়ে শুধু G দেওয়া আছে। আর এখানে তোমার এই যে গ্যাপে যে ডিএনএ রেপ্লিকেশন হয়, কিন্তু এখানে কোনো ডিএনএ রেপ্লিকেশনের পরে কোনো ভাগ হচ্ছে না। তাহলে দেখো প্রথম যে সেল যেটা ছিল সেখানে একটা হিট ছিল, এবার যখন ক্রোমাটিড হলো মানে তাদের রেপ্লিকেশন হয়ে ডাবল হয়ে গেল, তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু বাড়ে না। কারণ কি দেখো, ক্রোমোজোম বাড়ে নাই কিন্তু ক্রোমাটিড ছিল, এখানে টুয়াইজিন ইকুয়ালস টু 4। দেখছো, এটা বুঝতে পারছো তো? Yes, sir. একটু কষ্ট এই এই ফেজটা সবকিছু ঠিক আছে। এই শিয়ার দেখো অর্ধেক কালার দেওয়া আছে, বাকি অর্ধেকে গ্যাপ, কিছু নাই। মানে মেটাফেজ স্টেজে যাওয়ার পরে অ্যানাফেজ টেলোফেজে, এই টেলোফেজ না থাকার কারণে কি হয়েছে দেখো, প্রথমে যে দুইটা ক্রোমাটিড এরকম পরে তারা এটা রেপ্লিকেট করছে, করে আগোয়ার পরে যে দুইটা আলাদা ফুলে যে কমপ্লিট মাইটোটিক সেল ডিভিশন স্টেজ, ঠিক আছে, এন্ডোমাইটোসিস। তাহলে এখানে পার্শিয়াল নাই, এখানে টেলোফেজ এবং সাইটোকাইনেসিস অনুপস্থিত। এই কারণে কি হয়েছে, ক্রোমোজোম সংখ্যা বাড়ছে, ডাবল হয়েছে। তাহলে এখানে টুয়াইজিন ইকুয়াল 4C। এন্ডোমাইটোসিস পার্শিয়াল এন্ডোসাইকেল, এটা কিন্তু আমি দেখো গোল দিয়ে দেখাই দিছি। তার মানে কি, তোমার যে ডিএনএ ওই সিনথেসিসটা পাশে এই ক্রোমোজোমের কিছু কিছু পার্টে তোমার রেপ্লিকেশন হয়েছে। দেখো ক্রোমোজোমটা কিছু কিছু জায়গায় একটু মোটা, তোমার এটা রেপ্লিকেশন হয়েছে। এখানে আবার তোমার ওটার মাইটোটিক মেটাফেজ বা এম ফেজটা অনুপস্থিত। এখানে তোমার কি কি বুঝাইছে, তোমার ডিএনএটা রেপ্লিকেট হয়েছে, সেটার সংখ্যা কতটুকু সেটা তোমরা জানি না। এখন এই স্লাইডে আমি যেটা বললাম সেটা সব এখানে লিখে দেওয়া পড়লে ক্লিয়ার হয়ে যাবে। দ্য মাইটোটিক, এটা হচ্ছে তোমার প্রথম যে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে তোমার ওই যে নর্মাল যে মাইটোটিক সেল ওইটা। দ্য মাইটোটিক সেল সাইকেল ইজ শোন অন দ্য লেফট, হুইচ ইনক্লুডস ডিফারেন্ট ফেজেস, সিনথেসিস M phase, where chromosomes segregate and cell divide to produce two daughter cells. এটা হচ্ছে নরমালটা। এখন দেখো ইন দ্য এন্ডোসাইকেল মাইটোসিস বা এম ফেজ ইজ অ্যাবসেন্ট। ওই দেখো এম ফেজ ইজ অ্যাবসেন্ট এন্ডোসাইকেলে। তাহলে কি হচ্ছে, রেজাল্টিং অন জি ফেজ এন্ড এস ফেজ এন্ড ডাবলিং অফ ডিএনএ 4C। আমি 2 মিনিট পর বলতে যাচ্ছি। হ্যাঁ করেন কি না প্লিজ, আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি আসলে কারণকে মেয়েটা কেমন থাকে, ওর বাপের নাম কি বলেছে? হ্যাঁ বাপের নাম কি বলেছে? ওর মেয়ের নাম, আরে নাম কি? ওর মুন্সি গোষ্ঠী। পড়াশোনা মানে না, তবে তো পড়াশোনা ছিল এসে ঘুরতেল দা দারোগা এই ওর কাকাটা ঘুরি ফেলে এই ছোটটা। এত কঠিন করে বোঝার কিছু নেই, খুব ইজি। আমি দেখো তোমাদের সহজে এটা মাথার ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করব। এখানে মাইটোটিক সেল সাইকেল আমি যেটা দাগ দিছি এটা হচ্ছে নরমাল, আর এই পাশে হচ্ছে এন্ডোসাইকেল, এটা হচ্ছে অ্যাবনরমাল। এটার আমরা নাম শুনছো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম সাধারণত দুইটা থাকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এ আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি। দেখো এখানে এ
এখানে বি। তাই এটা কিন্তু তোমার পুরোটা সেল সাইকেল জুড়েই এর কাজ থাকে, মানে এটা কন্টিনিউয়াসলি এটা উপস্থিত থাকে। আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি যেটা, এটা কিন্তু সবসময় উপস্থিত থাকে না। এটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট। কোন ট্রানজিশন পয়েন্ট? এই যে জি2 থেকে যখন মাইটোটিক সেল ডিভিশনে ঢুকবে, ওই যে মাইটোটিক সেল ডিভিশনটা এটা নিয়ন্ত্রণ করে। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি মাইটোসিস সেল ডিভিশন নিয়ন্ত্রণ করে এবং এই গ্যাপ 2 থেকে মাইটোটিক সেল ডিভিশনে প্রবেশ করতে সাহায্য করে সেই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি। এই দেখো এইটাতে কিন্তু নেই, আছে এন্ডোসাইকেলে নাই। এই না থাকার কারণে তোমার এরা কিন্তু মাইটোটিক সেল ডিভিশনে প্রবেশ করতে পারতেছে না। এটা হচ্ছে একটা কারণ। এখন আমি এবার আরেকটা কারণ বলবো, সেটা হচ্ছে দেখো এই যে বলতে দেখাচ্ছি, এটা হচ্ছে এপিসি একটা বার দিয়ে আবার সি। এটার একটা ফুল যে ফর্ম সেটা হচ্ছে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স সাইক্লোজোম। অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স সাইক্লোজোম। এই অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স সাইক্লোজোম এদের একটা কাজ আছে। এদের কাজ হচ্ছে যে তোমার অ্যানাফেজের পরবর্তীতে এই এনজাইমটা কাজ করে। এই এনজাইমটা কাজ হচ্ছে তোমার যাতে ইয়াঙ্গার সেলগুলো আবার তোমার সেল সাইকেলে না ঢুকে যায়, মানে সেল ডিভিশন শুরু না করে, মানে এরা সেল ডিভিশনটাকে ইনহিবিট করে। দেখো এদের শুরু হয়েছে কিন্তু এই জায়গা থেকে, স্টার্টিং পয়েন্ট মানে কি, যখন অ্যানাফেজটা হয়ে গেছে, অ্যানাফেজ হয়ে গেছে যখন, তখন তাদের যাতে আবার নতুন করে আবার মাইটোটিক সেল ডিভিশন শুরু না করে, এটা ইনহিবিট করার জন্য এই এনজাইমটা দায়ী। কিন্তু দেখো ওই এনজাইমটা কিন্তু এখানেও আছে, কিন্তু এটা পুরো সাইকেলে আছে। তাহলে এই এনজাইমটাও কিন্তু তোমার এই মাইটোটিক সেল ডিভিশনে ঢুকতে বাধা দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এই মাইটোটিক সেল সাইকেলে দেখো এই এনজাইমটা শুধুমাত্র এই পর্যন্ত কাজ করছে। কোন পর্যন্ত? সিনথেসিসের আগ পর্যন্ত। যখন সিনথেসিস শুরু হচ্ছে তখন আবার এরা এই জি2 পার হয়ে আবার মাইটোটিক সেল ডিভিশনে অংশগ্রহণ করতেছে। কিন্তু এই জায়গায় পুরাটা জুড়ে কিন্তু এই এনজাইমটা কাজ করতেছে। পুরাটা এনজাইম জুড়ে কাজ করার কারণে কোনো জায়গায় এদের কিন্তু মাইটোটিক সেল ডিভিশন শুরু হবে না, মানে এই যে এম ফেজটা শুরু হবে না। এই হচ্ছে দুইটা কারণ। এবার আরেকটা কারণ দেখো, তোমার এই সাইক্লিনস, ডিফারেন্ট সাইক্লিনস কিন্তু এই সেভিশনে কাজ করে, মানে সেল সাইকেলে। তার ভিতরে দেখো তোমরা দেখতে পাচ্ছ সাইক্লিন এ, সাইক্লিন বি আর সাইক্লিন ডি। দেখো এখানে সাইক্লিন এ আছে আর সাইক্লিন ডি আছে, কিন্তু এখানে কিন্তু এই সাইক্লিন বিটা ছিল। এই ছবিতে দেখো সাইক্লিন বি নাই। তাহলে সাইক্লিন বি যেহেতু নাই, তাহলে দেখো এই সাইক্লিন বি এর অনুপস্থিতিও কিন্তু একটা কারণ, যাতে করে এরা সেল সাইকেলে মানে সেল ডিভিশনে অংশগ্রহণ করবে না। এখন আমি এই যে কথাগুলো বললাম এটা খুব ছোট করে এখানে লেখা আছে। Figure showing the interaction of cyclin dependent kinase and cyclins in the cell cycle and endocycle. Cell cycle আছে। এখন দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এ এন্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি ডিটারমাইন, এই প্যারাগ্রাফটা, ডিটারমাইন দ্য ট্রানজিশন ফ্রম অন ফেজ অফ দ্য সেল A present constantly and cyclin dependent kinase B thought to be specific for the G2M transition. এটা আমি তোমাদের একটু আগে বললাম। Cyclosome APC BRC participates in the degradation of cyclins. এই cyclins গুলো ডিগ্রেড করে। দেখো এই জায়গায় এই সাইক্লিন এ বি আর না থাকে, এই এনজাইমটা সেটেলস ফ্রম ইট ইজ ইম্যাচিউরলি, যাতে খুব দ্রুতই ইয়াঙ্গার করে প্রিভেন্ট করে, যেটা আমি তোমাদের একটু আগে কিন্তু বললাম। 3 নম্বর পয়েন্টটা দেখো, দ্য সুইচ টু দ্য এন্ডোসাইকেল ইজ গভর্নড বাই দ্য ডিক্রিজ ইন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বি অ্যাক্টিভিটি অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ সাইক্লিন এ। তাহলে এই যে সাইক্লিন এটা তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভেশন হয়। দেখো এই জায়গায় কিন্তু সাইক্লিন এটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে, কিন্তু সাইক্লিন এই ইনঅ্যাক্টিভেশন এখানে কোথায় হচ্ছে? ঠিক তোমার ওই যে মাইটোটিক সেল ডিভিশনে ঢোকার পূর্ব মুহূর্তে। তারপর দেখো only cyclin A and cyclin D have been shown to be active during the endocycle, whereas constant activity of APC or C ensured that cells do not enter mitosis, মানে ওই যে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স সাইক্লোজোমস আর হচ্ছে তোমার এটা এনশিওর করতেছে কি যে এই সেলটা কখনোই মাইটোসিসে প্রবেশ করবে না। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? একটু জটিল, একটু তোমরা নিজেদের মন দিয়ে পড়তে হবে। বুঝতে পারছো? একটু ছবির সাথে মিল রেখে পড়বা এবং ছবিতে কোনটা কোথায় আছে কোনটা কোথায় নাই এটা খালি দেখে দেখে লিখে দিলেও হবে, এত কঠিন করে ভাবার কিছু নাই।
এবার দেখো আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি। এই এনভায়রনমেন্টাল স্ট্রেস রিপোর্টেড টু ইনডিউস এন্ডোপলিপ্লয়েড, আমি তোমাদের প্রথম স্লাইডে বলছিলাম না যে এদের কিন্তু এই যে বিভিন্ন স্ট্রেস ফুল কন্ডিশনে এরা এন্ডোপলিপ্লয়েড তৈরি করে প্লান্ট, হ্যাঁ, তাদের একটা অ্যাডাপটিভ ফিচার বলতে পারো এটা। তো এটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখো এনভায়রনমেন্টাল স্ট্রেস এর এক্সাম্পল, আর এই জায়গায় লেখা আছে যে এক্সাম্পলস অফ দ্য সেলস, মানে কোন ধরনের সেলে এই এন্ডোপলিপ্লয়েডই দেখা যায়, আর এটা হচ্ছে রিজন কি কারণে দেখা যায়। এখন প্রথমটা দেখো লো লাইট। লো লাইটে এই প্ল্যান্টের নাম তোমরা পরীক্ষার সময় সবগুলো প্ল্যান্টের নাম লেখা লাগবে না, এই আরাবিডোসিস থ্যালিয়ানা মনে রাখবা। এই সব ধরে ধরে নাম ধরে ধরে প্ল্যান্টের নাম না লিখলেও হবে, যে কোনো দুইটা নাম লিখলে মনে রাখলেই হবে। হাইপোকোটাইল সেল এবং এপিডার্মাল লিফ সেল। লো লাইটে তোমরা জানো যে তোমরা কি জানো যে ওই যে কোনো একটা ঘাস যদি ঢেকে রাখা যায় তাহলে ঘাসগুলো খুব দ্রুত লম্বা হয়ে যায়, চিকুন হয়ে। জানি না স্যার, কিন্তু হলুদ হয়ে যায় স্যার। না স্যার, হলুদ হয়ে যায় এবং কিন্তু প্রচুর দ্রুত লম্বা হয়। জি স্যার, দ্রুত ঠিক লম্বা আছে, হয় স্যার। তা এটার একটা কারণ আছে, দ্রুত লম্বা হয়। হ্যাঁ, এখানে যে অক্সিজেনের একটা প্রভাব আছে, অক্সিজেন না সাইটোকাইনিন। তো এখানে দেখো লো লাইট হলে এই যে তোমার দেখা যায় যে তখন এই সেলগুলো খুব দ্রুত বাড়তে থাকে, মানে তাদের সেল ডিভিশনও বাড়ে এবং সেল সাইজও বাড়ে, সেল শেপ মানে সেলের ইলাঙ্গেশন হয়। তাহলে দেখো এই যখন লো লাইট থাকতেছে প্লান্ট তখন কি লাইটের খোঁজে তাদের এই তারা লম্বা হতে চায় বা তাদের দেহের বৃদ্ধি ঘটাতে চায়। তাহলে এই যে তখন সেল এক্সপেনশন করার জন্য কিছু কিছু সেলে এই এন্ডোপলিপ্লয়েডই দেখা যায়। তাহলে দেখো possibly results in larger cells that enable seedling to search for light. লাইট খোঁজার উদ্দেশ্যে তাদের কিন্তু এই সেলে মানে সেল এক্সপেনশন হয় এবং সেক্ষেত্রে এন্ডোপলিপ্লয়েডই দেখা যায়। হ্যাঁ, দেখছো কত মজা। তারপরে দেখো এপিডার্মাল লিফ সেলে লো লাইটে কি হবে, তাদের কি মানে গাছের তো খাবার কি আলো থেকে তো আসবে, তাই না, শক্তিটা। এখন তাদের কি যদি লো লাইট থাকে তাদের আলোটা অ্যাবজর্ব করার জন্য তাদের কি পাতার সাইজ বড় করতে হবে, তাই না, কমন সেন্স, তাই না। পাতার সাইজ যত বড় হবে তাদের যত সারফেস এরিয়া বাড়বে তাদের আলো অ্যাবজর্পশনের ক্ষমতাও তত বাড়বে, যেহেতু লো লাইট। এই কারণে তাহলে তখন এই যে লিফ শেপ বা লিফ সাইজ যে বাড়াতে হচ্ছে এক্ষেত্রেও সেলের ইলংগেশন করাতে হচ্ছে, তাহলে এক্ষেত্রেও এন্ডোপলিপ্লয়েডই দেখা যায়। কারণ দেখো লার্জার সেল কুড ইনক্রিজ সারফেস এরিয়া, এই জায়গায় দেখো লার্জার সেল কুড ইনক্রিজ সারফেস এরিয়া অফ লিফ ম্যাক্সিমাইজিং এরিয়া ফর ফটোসিনথেসিস। মজার না, খুবই মজার। তোমরা কি বুঝতে পারছো? না বুঝলে কিন্তু মজা লাগবে না। বুঝছি স্যার। এখানে এই স্টেজ গুলোর উপরে তারা কিভাবে রেসপন্স করতেছে। এখন হাইলাইট, এখন তুমি বলো হাইলাইট হলে কি হতে পারে। হাইলাইট গাছের জন্য কিন্তু বেশি আলো কিন্তু গাছের জন্য আবার ক্ষতিকর। তারা তাদের এই ভিতরের যে মেকানিজমটা হয় ফটোসিনথেসিস সেটাকে প্রোটেক্ট করতে হয় বাইরের এই হাইলাইট থেকে। তখন কি করবে, এই যে এপিডার্মাল লিফ সেল গুলো তাদের ইলংগেশন হবে সাইজে, তারা সাইজে বৃদ্ধি পাবে যাতে করে লাইট ভিতরে কম প্রবেশ করে বা লাইট ক্ষতি কম করে প্রিভেন্ট করার জন্য। তাহলে এই যে ইলংগেশন হবে এই এপিডার্মাল সেলে, তখন এই যে এন্ডোপলিপ্লয়েডই হবে সেল এক্সপেনশন হওয়ার জন্য। দেখো প্রোটেকশন এগেইনস্ট লাইট ড্যামেজ বাই প্রোভাইডিং এ লেয়ার অফ সেলস দ্যাট অ্যাবজর্ব পটেনশিয়ালি ড্যামেজিং লাইট। এবার 3 নাম্বার দেখো চেঞ্জেস ইন টেম্পারেচার, শর্ট টার্ম কোল্ড। এটা হচ্ছে আরাবিডোপসিস থ্যালিয়ানাতে দেখা যায়। এটা কিন্তু যে কোনো সেলে হতে পারে, যেহেতু আমি শর্ট টার্ম কোল্ড টেম্পারেচার দিচ্ছি। এই শর্ট টার্ম কোল্ড টেম্পারেচার দিলে কি হয়, তারা মাইটোসিস, কেউ মনে হয় ওয়েটিং আছে, তাহলে enables continued growth by endopolyploid induced cell expansion at times when growth via cell division is inhibited by low temperature. লো টেম্পারেচারে কিন্তু সেল ডিভিশন ইনহিবিশন হয়, মানে সেল ডিভিশনের রেট কমে যায়, অনেক কমে যায় লো টেম্পারেচারে। আমরা তো এই যে সেল ডিভিশন নিয়ে কাজ করি তাদের দেখি যে ফ্রিজে রাখলে সেল ডিভিশন অনেক কমে যায়, মানে সেল ডিভিশনের রেট অনেক কমে যায় লো টেম্পারেচারে। তাহলে তখন তো ওই গাছটা বাড়তে হবে, গাছটা কিভাবে বাড়বে, তখন এই সেল এক্সপেনশন বা সেল ইলংগেশন হবে, তখন এই এন্ডোপলিপ্লয়েডই দেখা যেতে পারে এই যে শর্ট টার্ম কোল্ড কন্ডিশনে। এবার দেখো ওয়াটার স্ট্রেস। ওয়াটার স্ট্রেস হলে দেখো লিফ মেসোফিল সেলে যখন ওয়াটার স্ট্রেস বলতে যখন তোমার ওয়াটার খুব কম থাকবে, কোনো একটা কন্ডিশনে ওয়াটার খুব কম থাকবে, তখন তাদের ওই যে এপিডার্মাল সেলগুলোর ইলংগেশন হবে, হয়ে ইলংগেশন হলে কি হবে, তাদের কিন্তু ওই যে প্রতি ঘন মানে প্রতি ইউনিট এরিয়াতে সেলের সংখ্যা কিন্তু কমে যাবে, তাই না। সেল যদি বড় বড় হয় সাইজে তাহলে কি প্রতি একটা একক ক্ষেত্রফলে তাদের সেল সংখ্যা কিন্তু কমে যাবে। তখন এই সেল সংখ্যা কমে গেলে তাদের গার্ড সেল বা ওই যে কি বলে স্টোমাটার সংখ্যাও কিন্তু কমে যাবে। এবার গার্ড সেলের ক্ষেত্রেও যখন গার্ড সেলগুলো বড় হবে তখন এই স্টোমাটার কিন্তু ওই যে ইয়েটা কি বলে যে স্পেস, যে স্পেস দিয়ে তোমার ওয়াটার ট্রান্সপিরেশন হয় সেটা কিন্তু ছোট হয়ে আসবে। তাহলে এই কারণেও এই সেল ইলংগেশনের এই এন্ডোপলিপ্লয়েডই দেখা যায়।
দেখো, ইন্ডাকশন অফ লার্জ cell endopolyploidy can reduce the number of guard cells and hence loss of water via transpiration while still maintaining photosynthesis. বুঝতে পারছো? এখন দেখো সল্ট স্ট্রেস আর কেমিক্যাল পলিউটেন্টস, এটা খুবই ইজি, খুবই সহজ। এটা ভেরিয়াস সেলে হতে পারে। এটা কি রকম হয়, সেলের ভলিউমটা বাড়ে। এন্ডোপলিপ্লয়েডি হলে কি হয়, সেল ইলংগেশন হয়, সেলের ভলিউম বাড়ে। তাহলে সেল ভলিউম বাড়লে কি হবে, তাদের এই যে এক্সট্রা বা এক্সেস যে সল্ট বা এক্সেস পলিউটেন্টস এগুলা স্টোর করে রাখার জন্য একটা জায়গা থাকবে। তাহলে দেখো, ইনক্রিজ সেল ভলিউম এনাবেলস প্লান্ট টু স্টোর এক্সেস সল্ট। আর এটা কি একই কথা লেখা, খালি ওই যে সল্টের জায়গায় পলিউটেন্টস লেখা। ইনক্রিজ সেল ভলিউম এনাবেলস প্লান্ট টু স্টোর পলিউটেন্টস। আর এই ক্যাডমিয়াম পলিউশনের ক্ষেত্রে দেখা গেছে এটা পিতে যে তোমার রুট সেলে possibly contributes to enhanced transcription of genes needed for detoxification of cadmium. এটা হচ্ছে দেখো, ওই প্ল্যান্টের একটা মেকানিজম আছে, তাদের কিছু জিন আছে যে জিনগুলো এই ক্যাডমিয়াম টক্সিকেশনের সময় তার ওই জিনগুলো অ্যাক্টিভ থাকে এবং এই ডিটক্সিফিকেশনের জন্য হেল্প করে, মানে ডিটক্সিফাই করে, মানে সেলগুলো ওই প্রোটিনগুলো কি করে, ওই ক্যাডমিয়াম গুলো মানে সেল থেকে বের করে দেওয়ার জন্য কাজ করে, ডিটক্সিফাই করে। তাহলে ওই সময় যদি ক্যাডমিয়াম টক্সিসিটি থাকে তাহলে ওই প্রোটিনগুলোর বেশি বেশি দরকার পড়বে। তাহলে ওই প্রোটিনগুলো যদি বেশি বেশি দরকার পড়ে তাহলে আমাদের ওই জিনগুলো বেশি বেশি ট্রান্সক্রিপশন হতে হবে। তাহলে ওই জিনের সংখ্যাও যদি বেড়ে যায় তাহলে আমাদের কি প্রোডাক্ট যে প্রোটিন, সে প্রোটিনের সংখ্যাও বাড়বে। তাহলে জিনের সংখ্যা বাড়াতে গেলে কি করতে হবে, এন্ডো রিডুপ্লিকেশন করতে হবে, মানে তাদের ক্রোমোজোমের মানে এই যে কি বলে জিনোমের কপি বাড়াতে হবে, তাই না, মানে ডুপ্লিকেশন করাতে হবে। তাহলে ওই কারণেও তোমার ওই সেলে এন্ডোপলিপ্লয়েডি তৈরি হয়, যে কারণে জিনের কপির সংখ্যা বাড়ে, এই কারণে প্রোটিন সংখ্যা বাড়ে এবং এই ডিটক্সিফিকেশন বেশি বেশি করতে পারে। তাহলে এটাও একটা তোমার ডিফেন্স মেকানিজমের মতো। আমার এই পর্যন্তই আজকের ইয়ে ছিল। এখন তোমরা বলো যে কোনো প্রশ্ন আছে কিনা। স্যার বলো। স্যার ওই যে এন্ডোপলিপয়েডি বা ডুপ্লিকেশন, যেটা এন্ডোডুপ্লিকেশন, তো ওখানে যেমন 2n = 4c হচ্ছে বা 4n = 4c হচ্ছে একবার হওয়ার পর, তাই না? হ্যাঁ, একবার কি বারবার একবার ওটা কি বারবার হতে পারে একটা কোষের ভিতর, যেমন তারপর 4n = 8c? হ্যাঁ হতে পারে, কিন্তু খুব বেশি হয় না, কারণ একটা লিমিট তো আছে। কারণ দেখা যায় বেশি হলে তো তোমার সেলের ভিতরে ক্রোমোজোম রাখার জায়গা থাকবে না, ফেটে যাবে তো সেলটা। ফেটে যাবে। হ্যাঁ, তাহলে কোন জায়গায় দেখা যায় যে এক সাইকেল হচ্ছে, কোনটায় 2 সাইকেল, কোনটায় 3 সাইকেল হতে পারে, এটা ভ্যারি করে। কিন্তু নরমালি এক সাইকেলটাই বেশি হয়, বুঝছো? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোমরা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। কঠিন লাগছে কোনো কিছু? সালাম, সালাম। স্যার বুঝতে পারছে, এই জন্য কোশ্চেন নেই। আমি স্যার পড়লে পারা যাবে স্যার। এই স্লাইডটা একটু কঠিন, কিন্তু আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরা যদি এটা বুঝবা, পড়লে আমার অগাধ বিশ্বাস তোমাদের উপরে এই ব্যাপারে, কারণ তোমরা অনেক ভালো, সবাই অনেক ভালো পারো পড়াশোনা। আর নক দিতে পারো, আর না হলে ফোন করতে পারো। হ্যাঁ, যে কোনো কিছুই করতে পারো, না হলে ইউনিভার্সিটি। আর আর ভালো করে পড়াশোনা করো এটা। আর আমি নেক্সট ক্লাসে তো বললামই যে কি কি পড়াবো, নেক্সট ক্লাসে দেখি শুরু করবো আমরা পরের যে স্লাইড যে এগুলো আছে। পলিটিন তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে ফেলছো, তাই না? জি স্যার। পলিটিন ক্রোমোজোম সেকেন্ড ইয়ারে পড়ছো না? জি স্যার। এটা আমি ল্যামব্রাস 2 লাইনে শেষ করে দেবো। হ্যাঁ, ল্যামব্রাস পড়ছো, এই 2 লাইনে শেষ করে দেবো। আমরা একটু বেশি করে পড়বো আর কি, 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার দিনে একটু লম্বা লেকচার দিয়ে শেষ করে দিব, নাকি ভাগ ভাগ করে, মানে ছোট